প্রিয় ছাত্রছাত্রীরা, টিবিএসসি লেকচারসে তোমাদের স্বাগত। আমি তোমাদের অসীম স্যার। এর আগেও ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারটা আমি পড়েছিলাম, দ্বিতীয় চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় চ্যাপ্টারের যে জায়গা পর্যন্ত আমি তোমাদের আগে বলেছি, তারপর থেকে দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে বোঝাতে যাচ্ছি। পুরোটা না হলেও আমি অনেকটাই আজকে কভার করব এবং হয়তো নেক্সট যে আমার এটা হবে, নেক্সট ক্লাসে আমি একদম তোমাদের শেষ করে দেব এই চ্যাপ্টারটা। ঠিক আছে, আমি যাচ্ছি চ্যাপ্টারে। আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল ভারতীয় অর্থব্যবস্থা 1950 to 1990, অর্থাৎ স্বাধীনতার পরের ব্যাপারটা। আমরা এখানে বলেছিলাম যে স্বাধীনতার পরে ভারতীয় অর্থব্যবস্থাকে উন্নত করার জন্য একটা পরিকল্পনার দরকার ছিল এবং ভারত সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন। এবং এই পরিকল্পনার লক্ষ্যগুলি কি ছিল? লক্ষ্য ছিল মূলত চারটে লক্ষ্য ছিল: বিকাশ, আধুনিকীকরণ, আত্মনির্ভরতা ও সাম্য, ইকুয়ালিটি। এবং আত্মনির্ভরতা মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তা আমরা গত ক্লাসে তোমাদের বিকাশ এবং আধুনিকীকরণ এই দুটো জিনিসটা আমি ভালো করে বুঝিয়েছিলাম। এখন আমি যাচ্ছি আত্মনির্ভরতা ও সাম্য। এই দুটো জিনিসটা কি আমি তোমাদের আগেই বলছি, আমি কিন্তু জাস্ট জিসটা তোমাদের বলবো, তোমরা বইটা ভালো করে পড়বে। বইয়ের যে জিসটা সেটা আমি অল্প কথায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আত্মনির্ভরতা, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। এখানে দেখো, তোমাদের বইও তোমরা পাবে নিজস্ব সম্পদ ও আমদানিকৃত সম্পদের ব্যবহারে বিকাশ ও আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরো উন্নত করা। হ্যাঁ, বিকাশ এবং আধুনিকীকরণের যে প্রক্রিয়াটাকে আরো উন্নত করা কিভাবে? নিজস্ব দেশীয় সম্পদ যেগুলি আছে এবং আমরা বাইরে থেকে যেগুলি কিছু আমদানি করছি, মানে সব কিছুর অর্থ হলো নিজ পায়ে দাঁড়ানো। নিজ পায়ে দাঁড়ানোর প্রচেষ্টাটাই হলো আত্মনির্ভরতা। এবং যখন আমরা নিজ পায়ে দাঁড়াবো, তখন আমাদের অন্যান্য দেশের উপর যে আমাদের নির্ভরতা সেটা কমবে। তার মানে কি? আমরা বিদেশ থেকে যে দ্রব্যগুলি আমদানি করছি সেই আমদানির পরিমাণ কমে যাবে। আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেশীয় সম্পদ দিয়ে, আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে বা বিদেশ থেকে কিছু প্রযুক্তি বা অন্য কিছু আমদানি করে, যাতে আমরা নিজেরাই যে জিনিসটা আমি আজকে বাইরে থেকে আনছি ওই জিনিসটা আমি আমার নিজের দেশে তৈরি করব। এবং নিজের দেশের মধ্যে তৈরি করব এবং আমাদের অন্য দেশের উপরে আমার যে নির্ভরশীলতা সেটা আমরা কমিয়ে নেব ধীরে ধীরে। অর্থাৎ আমাদের আমদানি কমবে। আমদানি কমার সাথে সাথে আমাদের যে বৈদেশিক মুদ্রা সেটাও কিন্তু অনেকটা যেটা বৈদেশিক মুদ্রা তার ভাণ্ডারটা আরও অনেক স্ফীত হবে। তাই আত্মনির্ভরতা পরিকল্পনার একটা মূল লক্ষ্য ছিল। এবং এখানে এই 7টি পরিকল্পনাতে আমরা কিন্তু এই আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেছি বিভিন্ন দিক থেকে। শিল্প বলো, কৃষি বলো, বিভিন্ন বাণিজ্যিক বিষয় বলো, সব দিক থেকে আমরা চেষ্টা করেছি আমরা যাতে আত্মনির্ভরশীল হই। এখন দেখো, আত্মনির্ভরতা কেন প্রয়োজন? একটা দেশ যদি আত্মনির্ভরশীল না হয়, সেই দেশটা যদি অন্য দেশের উপরে নির্ভরশীল হয়, তাহলে অন্য দেশ থেকে যদি আমরা খাদ্য, বস্ত্র, অন্যান্য প্রযুক্তি সব কিছু আনি, আমরা নির্ভরশীল হলাম ওই দেশের উপরে। এবং এটা একটা দেশের জন্য অত্যন্ত মারাত্মক বিষয়। তখন যে দেশ থেকে আমরা আমদানি করছি, যার উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, ওই দেশটা আমাদের শুধু অর্থনৈতিক নয়, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করবে। অর্থাৎ আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে সভরেন্টি, এই সভরেন্টিটা বিপন্ন হয়ে যাবে। কাজেই আত্মনির্ভরশীল হওয়া একান্ত দরকার। তোমরা বুঝতে পেরেছ? এবং এখনো দেখো, আজকের যে পরিস্থিতি চলছে, হ্যাঁ, চায়নার বিষয়ে তোমরা জানো, বিভিন্ন কিছু যে ঘটছে, হ্যাঁ,
এখন আমরা অনেক দ্রব্য আনতাম, মানে চীন থেকেও আসতো। আজকে সরকারও বলছেন বা সবাই ভারতীয়দের মধ্যে একটা আত্মনির্ভরশীলতার যে মনোভাব সেটা জেগেছে। হ্যাঁ, সবাই বুঝতে পারছে যে আমরা আর অন্যের উপর নির্ভরশীল থাকবো না, আমাদের স্বনির্ভরশীল হতে হবে। কাজে এই যে আত্মনির্ভরতা, এটা ছিল আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা একটা মূল লক্ষ্য। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট আমি আসছি সাম্য। সাম্যের কথা কেন বলছি? আজকে মনে করে একটা দেশ বিকাশ, আধুনিকীকরণ সব কিছু হলো, আত্মনির্ভরশীল হল, কিন্তু যদি সাম্য না থাকে, এখন সাম্যটা কি? সাম্যের কথাটা এই জন্য বলছি, একটা দেশ অনেক উন্নত হয়েছে, তার প্রযুক্তি উন্নত হয়েছে, দেশের জাতীয় আয় বেড়েছে, সব কিছু বেড়েছে, কিন্তু দেখা গেল এই সুফলটা মুষ্টিমেয় মানে কিছু লোকের মধ্যে মানে আবদ্ধ হয়ে গেল। এতে কি হবে? দেশের যে অধিকাংশ জনগণ, আপামর জনগণ, ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কখনোই একটা দেশ উন্নত হতে পারে না যদি তার জাতীয় আয়, তার সম্পদ সব কিছু একটা কনসেন্ট্রেট হয়ে যায় কয়েকটি হাতে। এর জন্য কি দরকার? আমাদের যে দ্রব্যগুলি, যে সম্পদ আমরা সৃষ্টি করছি, তার সুফল যাতে সমাজের সর্বস্তরের লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ একটা ইকুয়ালিটি আনতে হবে। হ্যাঁ, আমরা এখানে বলেছি, দেখো, অল্প কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীকরণ রোধ, এটা সাম্যের একটা মুখ্য লক্ষ্য। সমৃদ্ধির যে ফসল সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যাতে সবের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। দেখা যায় অমর্ত্য সেনের কথাতেও আছে, কিন্তু দুর্ভিক্ষের কারণ কিন্তু শুধু এটা নয় যে কোনো জায়গাতে সম্পদ কোনো একটা স্টেটের মধ্যে বা খাদ্যদ্রব্যের উৎপাদন কমে গেছে বা তা নয়, আসলে ডিস্ট্রিবিউশন, এটা ওইগুলির উপরে মানুষের একটা অধিকার রাখতে হবে, সাধারণ মানুষেরও। কাজেই এটা যদি না থাকে, এই সাম্য যদি না থাকে, তাহলে একটা দেশ সত্যিকারের প্রগতির পথে যেতে পারে না। কাজেই তোমরা বুঝতে পেরেছ, আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার 4টি অত্যন্ত মৌলিক লক্ষ্য ছিল। নেক্সট যে ব্যাপারটাতে আমি আসছি সেটা হচ্ছে কৃষি। আমরা এখন যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, তোমাদের বলছি, সেটা হলো কৃষি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের পরিকল্পনার 4টি মৌলিক উদ্দেশ্য ছিল, তোমরা জানো, বিকাশ, আধুনিকীকরণ, আত্মনির্ভরতা ও সাম্য। এই যে উদ্দেশ্যগুলি, এই উদ্দেশ্যগুলি পূরণে কী ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছিল এবং এর ফলে আমাদের কৃষি, শিল্প, বাণিজ্য এগুলিতে কতটুকু উন্নতি হয়েছিল, সেটাই এখানে আলোচনার বিষয়। তা আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে কৃষি। এখন কৃষির কথা বলতে গিয়ে তোমরা একটু, আমরা প্রথম চ্যাপ্টারে অনেক আলোচনা করেছি, সেটাতে একটু যাচ্ছি আমি, যে দেখো, তোমরা জানতে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, অর্থাৎ ব্রিটিশ আমলে, আমাদের কৃষি ব্যবস্থার মৌলিক উন্নয়নের জন্য না ব্রিটিশ সরকার কোনো কাজ করেছে, না আমাদের সেই সময়ে জমিদাররা কাজ করেছেন। কারণ জমিদাররা একটা খাজনার বিনিময়ে তারা মানে জায়গাটা পেতেন কার কাছ থেকে? এই আমাদের এই সরকারের কাছ থেকে, ব্রিটিশ সরকার মানে উপনিবেশিক সরকারের কাছ থেকে। তাদের মূল লক্ষ্য ছিল যে এই সরকারের খাজনাটা সরকারকে দিয়ে বাকি যতটুকু আমি বেশি আমার কাছে রাখতে পারি ততই আমার লাভ। কিন্তু ভূমির উন্নয়ন করতে হবে, জলসেচের ব্যবস্থা করে দিতে হবে, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। সমস্ত চাপটা পড়েছিল কার উপর? আমাদের এই দরিদ্র কৃষকদের উপর। তারা খাজনা আদায় করতেন, অত্যাচার করতেন কৃষকদের উপরে। ভারত স্বাধীন হওয়ার পরে মানে ভারত সরকার চিন্তা করলেন যে
কৃষি ডেভেলপমেন্টের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম। এখন আগে কি দেখা গেছে যে যারা প্রকৃত কৃষক তাদের হাতে জমি নেই, যারা কৃষি কাজ নিজেরা করেন না, মাঠে নেমে কাজ করেন না, তাদের হাতে প্রচণ্ড জমি, প্রচুর জমি। সরকার চিন্তা করলেন ভূমি সংস্কারের মাধ্যমে আমাদের কি করতে হবে, প্রকৃত কৃষকের হাতে জমি তুলে দিতে হবে। কারণ জমিটা যদি একজন কৃষক মনে করে এই জমিটা আমার, তখন সে কাজ করার উৎসাহটা অনেক বেশি পাবে এবং সে অনেক বেশি ফলন করবে। এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখো, আমি দেখাচ্ছি তোমাকে, মালিকানা এবং উদ্দীপক সমূহ, এই কথাটা এখানে এই জিনিসটাই লেখা আছে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, পূর্বতন সোভিয়েত ইউনিয়নে বা সোভিয়েত সংঘ যেটা, সেটাতে তোমরা জানো এটা সমাজতান্ত্রিক দেশ, সেখানে সমস্ত প্রাকৃতিক সম্পদ কার হাতে আছে? সরকারের হাতে আছে, সবটার মালিক সরকার। তো সেখানে কৃষকরা কাজ করে, কৃষকরা জানে জমিটা তার নয়, তারা ফসল তৈরি করে বিভিন্ন ধরনের ফল তৈরি করত। এই ফলগুলি যখন প্যাকেটজাত করা হতো তখন কৃষকরা কাজটা করতো অত্যন্ত দায়সারাভাবে। ভালো ফলের সাথে এক দুটা নষ্ট ফলও তারা প্যাকেট করে দিত। তারা জানতো যে এই বাজে ফলগুলি ভালো ফলগুলিকে নষ্ট করে দেবে, এবং দেখা গেছে এতে সরকারের কোনো লাভ হয়নি। এবং মানে সেই সময়ে মানে সোভিয়েত সংঘতে অনেক উর্বর জমি থাকা সত্ত্বেও কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতা কিন্তু খারাপ ছিল। এর একটা মুখ্য কারণ ছিল জমির উপরে কৃষকের ব্যক্তিগত মালিকানা বা অধিকার না থাকা। ভারতবর্ষে কি হলো, ভূমি সংস্কার ব্যবস্থা সরকার আসার মানে বছর খানেকের মধ্যে ভূমি সংস্কার ব্যবস্থা সরকার চালু করতে লাগলেন, বিভিন্ন রাজ্যগুলিতে এক এক করে হতে লাগলো। ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, পশ্চিমবাংলায়, সেখানে বলা হয়েছে সরকার নীতি নিয়েছিলেন যে লাঙল যার জমি তার, যা লাঙল থাকবে সেই জমি পাবে। এখন এই ভূমি সংস্কার আইন করতে গিয়ে সরকার কি করলেন, যে পদক্ষেপগুলি নিলেন, মধ্যস্বত্বভোগীর বিলুপ সাধন। মানে সরকার এবং কৃষকের মধ্যে যে জমিদার, যে জায়গিরদার আছে, তাদের বিলুপ করতে হবে, তাদের বিলুপ্ত করতে হবে। অর্থাৎ জমিদারি সিস্টেম যেটা, সেটাকে সরকার তুলে দিলেন এবং সরকারি খাতায় আর জমিদার বলে কেউ থাকবে না। তারপর কি করলেন, জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ। কারণ দেখা যায় একজন লোকের হাতে কয়েকশো একর জমি পড়ে আছে, অথচ ওরা কিন্তু কৃষিকাজ করে না, ওরা অন্যদের দিয়ে ভাগ চাষি দিয়ে কাজ করায়, সমস্ত কিছু করে। সরকার তাই বললেন সেচের প্রসার, জলসেচ ব্যবস্থার, কারণ সেচ আগে আমরা দেখেছি সেচের ব্যবস্থা উন্নত না থাকায় কৃষকরা মানে এই বৃষ্টিপাতের উপর নির্ভর করত এবং বৃষ্টিপাত অনিশ্চিত ছিল। কোনো সময় অতিবৃষ্টির ফলে ফসল নষ্ট হতো, বন্যা হতো, আবার অনাবৃষ্টির ফলেও কিন্তু ফসলের অনেক ক্ষতি হতো। কাজেই সেচের প্রসার একটা ব্যাপার ছিল। সরকারি ভূমি সংস্কার ব্যবস্থা গ্রহণ করার ফলে প্রায় 2 কোটি কৃষকের সাথে সরকারের একটা সরাসরি সংযোগ স্থাপিত হয়। কিন্তু তাই বলে যে ভূমি সরকার সংস্কার ব্যবস্থাটা পুরোপুরি সফল হয়ে গিয়েছে তা নয়। দেখো এখানে আমরা বলছি যে মধ্যস্বত্বভোগীদের বিলুপের মাধ্যমে সরকার সাম্যতার নীতিটাকে মানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু সব জায়গাতে হয়নি। আইনের অনেক ফাঁক ছিল। আইনের ফাঁকে জমিদাররা অনেক সময় দেখা গেছে নিজেদের দখলে জমি রেখেছে। যেমন আমি বলছি, ভূমি সংস্কার আইনের একটা ধারা ছিল, সেখানে বলা হয়েছিল যে কোনো কৃষক যদি তোমার জমি অন্য কারো জমি দীর্ঘ মনে করে 3 বা 4 বছর চাষ করছে, তখন ওই কৃষকের জমির উপরে একটা অধিকার হয়ে যাবে। হ্যাঁ, এবং ভাগ চাষিকে তুমি সহজে উচ্ছেদ করতে পারবে না। ওই কৃষক চাইলে তাকে তার নামে জমিটা দেওয়া হবে। তবে সেখানে আবার বলা হয়েছে ভাগ চাষিকে উচ্ছেদ তুমি করতে পারবে কখন, যদি কোনো ব্যক্তি নিজে বলে যে আমি নিজে জমিটা চাষ করব।
তখন তুমি তাকে সরাতে পারবে। এটা একটা আইনের দুর্বলতা ছিল, ফাঁক ছিল। এবং এই যে দুর্বলতার সুযোগটা কিন্তু জমিদাররা নিয়েছে। হ্যাঁ, অনেক ঘটনা তোমাদের বই আছে, দেখো এমন অনেক ঘটনা ঘটেছিল যেখানে ভাগ চাষিদের উৎখাত করা হয়েছিল এবং ভূস্বামীরা নিজেদের জমির প্রকৃত চাষি হিসাবে দাবি করে জমির মালিকানা দাবি করেছিল। মানে তারা বললো আমরাই প্রকৃত কৃষক এবং আমরা চাষ করব বলে সরিয়ে দিয়েছে। তারপর দেখো জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ আইন যখন প্রয়োগ হলো তখন সেটাও বাধার সম্মুখীন হলো। ভূস্বামীরা আদালতে গেল এবং সরকার যখন নির্দিষ্ট করে দিলেন যে মনে করে একটা পরিবারে এত একর জমি থাকবে, সম্ভবত এক্স্যাক্টলি যদি আমি ভুল না বলি, আসামে যখন হয়েছিল তখন একটা পরিবারে 50 একরের বেশি জমি থাকতে পারবে না, হ্যাঁ, যদি 4 জন লোক থাকে। মনে করো তখন কি হলো, তারা এই কেসটা করলো, কেস চলতে থাকলো, তারা কি করলো, জমিগুলিকে তাদের আত্মীয় স্বজনের নামে ভাগ করে করে দিতে লাগলো। এবং আলটিমেটলি কন্ট্রোলটা তাদের হাতেই ছিল। কিন্তু দেখা গেল যার হাতে 200 একর জমি ছিল, হ্যাঁ, এই ভূমি সংস্কার আইনের মানে ফাঁক থেকে বাঁচার জন্য, মানে বেড়াজাল থেকে বাঁচার জন্য সে কী করলো, জমিগুলি ভাগ করে বিভিন্ন নামে দিয়ে দিল তার আত্মীয় স্বজন সবার মধ্যে। এভাবে কি হয়েছে যে এই যে আমাদের ভূমি সংস্কারের যে পুরো উদ্দেশ্যটাকে মানে পুরোপুরি এটা সফল হয়নি। হ্যাঁ, যাই হোক, কিন্তু ভূমি সংস্কারটা ভারতবর্ষের কৃষি ক্ষেত্রের যে উন্নয়ন সেগুলির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কাজে তোমরা বুঝতে পেরেছ যে ভূমি সংস্কার কেন দরকার ছিল এবং ভূমি সংস্কারের পদক্ষেপগুলি কী ছিল। জমির মধ্যস্বত্বভোগীর বিলুপ সাধন, জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ এবং সেই সাথে কৃষির যে উন্নয়নের জন্য সেচের প্রসার করা, কৃষকদেরকে বিভিন্ন ধরনের ভাবে প্রযুক্তি দিয়ে সার দিয়ে সাহায্য করা সেগুলি, এবং এর পরিপ্রেক্ষিতে আগামীতে মানে পরবর্তীকালে যেটা আসলো সেটার নাম হলো সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন। আমি এই সবুজ বিপ্লব নিয়ে একটু এখন কথা বলবো। তোমরা জানো যে স্বাধীনতার সময় প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল, কিন্তু কৃষির অবস্থা মোটেই ভালো ছিল না। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা অত্যন্ত কম ছিল। পুরানো প্রযুক্তি তখন ব্যবহার করা হতো। অধিকাংশ যে চাষযোগ্য জমিতে মানে সেগুলিতে তোমার লাঙল বলদ এগুলি ব্যবহার করা হতো। সারের ক্ষেত্রে সাধারণত গোবর সারটাই বেশি ব্যবহার করা হতো। কাজেই খুব বেশি পরিমাণে যে উৎপাদন হতো তা নয়, এবং কৃষকরা বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ছিল কৃষি কাজের জন্য। কাজেই চাষের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা ছিল। স্বাধীনতার পরে সরকার বিশেষত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষির উন্নয়নের উপর একটা বিশেষভাবে জোর দেওয়া হয়। সরকার চেষ্টা করলেন কৃষির উন্নয়নের জন্য। কৃষির উন্নয়নের জন্য সরকার উচ্চ ফলনশীল বীজ, হাই ইয়াল্ডিং ভ্যারাইটিস এইগুলি গ্রহণ করলেন। উন্নত সার, কীটনাশক ঔষধ এগুলি ব্যবস্থা করলেন, এবং এর ফলে ভারতবর্ষে কৃষি ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু রাজ্যে, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত রাজ্যে, তামিলনাড়ু, এইগুলিতে তোমার একটা শিল্পক্ষেত্রে একটা কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হলো। যেখানে যে জমিতে এক ফসলি চাষ হতো সেখানে একাধিক ফসলের চাষ হতে লাগলো বছরে, অর্থাৎ মাঠগুলি ফাঁকা যেত না। হ্যাঁ, এবং উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ঔষধ এগুলি ব্যবহার ফলে কৃষির ক্ষেত্রে যে একটা রিভলিউশন সৃষ্টি হলো, একটা বিপ্লব তৈরি হলো, তার নামই হলো গ্রিন রিভলিউশন। সেটা জেনারেলি 60-এর দশকের মাঝামাঝি থেকে 70-এর দশকের মাঝামাঝি দেখা গিয়েছিল। এখানে আমরা লিখেছি, দেখো, এই প্রযুক্তির মধ্যে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ঔষধ এইগুলি প্রয়োগের ফলে যে রাজ্যগুলিতে
বিশেষত মানে ধান গম এগুলি উৎপাদনে যেগুলি রাজ্যগুলিতে বেশি মানে একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল এসেছিল সেগুলি পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইগুলি খাদ্যশস্য উৎপাদনে ভারত একটা স্বনির্ভরশীলতা অর্জন করলো। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা আমেরিকার উপরে খাদ্যশস্য আমদানির জন্য আমাদের নির্ভর করতে হতো, কিন্তু এই গ্রিন রিভলিউশনের ফলে কি হলো, আমরা খাদ্যদ্রব্য উৎপাদনে আমরা স্বনির্ভরশীল হলাম এবং আমাদের বাজার উদ্বৃত্ত সৃষ্টি হলো। তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন আছে, বাজার উদ্বৃত্ত কি, সেটা আমি বলছি তোমাদের। উদ্বৃত্ত শব্দের অর্থ তোমরা বুঝতে পারো, উদ্বৃত্ত মানে বাড়তি। মনে করো একজন কৃষক যে ফসলটা তার খেতে উৎপাদন করে তার একটা অংশ সে খেয়ে নেয়, তার অর্থাৎ তার নিজস্ব ভোগের প্রয়োজন হয়। তার নিজস্ব ভোগের পরে যে অংশটা, ফসলের যে অংশটা বাড়তি থাকে, যা সে বাজারে বিক্রি করতে পারে, তাকেই বলা হয় বাজার উদ্বৃত্ত বা বাজার যোগ্য উদ্বৃত্ত। বুঝতে পেরেছ তোমরা? কাজে বাজার উদ্বৃত্ত কি প্রশ্ন আছে তোমাদের? বলবে একজন কৃষক তার মানে খেতে বা তার ফসল ফলানোর যে অংশটা তার ভোগের পরে বাড়তি থাকে, যা সে বিক্রি করতে পারে, সেটাই হলো বাজার উদ্বৃত্ত। এবং সবুজ বিপ্লবের ফলে কিন্তু প্রচুর বাজার উদ্বৃত্ত সৃষ্টি হয়, বিশেষত এই খাদ্যশস্যগুলির ক্ষেত্রে, ধান গম এগুলির ক্ষেত্রে। এবং এতে গরিব অংশের মানুষরা, যারা তাদের আয়ের একটা বড় অংশই কিন্তু খরচ করে এই খাদ্যশস্যের ভোগে, তারা অনেক উপকৃত হয়। খাদ্যশস্যের দাম কমে যাওয়ায়, অন্যদিকে সরকারের মজুদ ভাণ্ডার বাড়ে। আমরা খাদ্যশস্যের উপরে যে আগে আমেরিকার মতো দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম, সেই নির্ভরতা আমাদের কমে যায়। এবং সরকার এখন যে আরেকটা যে বিষয়ে আসছি আমরা, সরকার যখন এই HYB প্রোগ্রামটা, হাই ইল্ডিং ভ্যারাইটিস যে প্রযুক্তিটা সরকার চালু করলেন, অ্যাকচুয়ালি এটার সুবিধাটা বড় কৃষকরা বেশি পেয়েছে, কারণ তারা সার, কীটনাশক, ঔষধ এগুলি তারা কিনতে পারত। সরকার দেখলেন যে ক্ষুদ্র চাষিদের যদি এই প্রযুক্তির সুবিধা না দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে কৃষির উন্নয়ন হবে না। হ্যাঁ, কাজেই দরকার সবুজ বিপ্লবের এই সুফলটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এবং এর জন্য সরকার কি করলেন, যে ভর্তুকি দিলেন। ভর্তুকি কেন দিলেন? ভর্তুকি মানে হলো কৃষকদের যে সারটা, মনে করো তুমি যে মানে জাস্ট খুব সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি, মনে করো 20 টাকার যে 20 টাকাতে যে যদি 1 কেজি সার হয়, সেখানে মনে করো সরকার নিজে দিয়ে দিচ্ছেন 10 টাকা। অর্থাৎ এই দরিদ্র কৃষকরা 10 টাকায় অনেক সহজ, অনেক কম দামে পাচ্ছে। হ্যাঁ, এটা হলো ভর্তুকি। সরকার দেখলেন ভর্তুকি দেওয়া দরকার ক্ষুদ্র চাষিদের স্বার্থে। তাছাড়া তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া, সারের ক্ষেত্রে ভর্তুকি, কীটনাশক ঔষধ কেনার ক্ষেত্রে ভর্তুকি, এটা সরকার দিলেন। এবং যাতে ওই ক্ষুদ্র কৃষকরাও যাতে বৃহৎ কৃষকের সাথে প্রতিযোগিতা করতে পারে এবং তারাও যাতে তাদের উৎপাদন বাড়াতে পারে সবগুলো। কিন্তু দেখা গেল 1990 সালে ভারতবর্ষের যে জিডিপিতে কৃষির অবদান কিন্তু কমে গেল। কৃষির অবদান কমেছে, তার অর্থ কি? তার মানে শিল্প এবং সেবা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা জানো যে দেশ যত উন্নত হয়, সেই দেশ আস্তে আস্তে অর্থনীতির 3টা ক্ষেত্র আছে। একটা হলো প্রাথমিক ক্ষেত্র, একটা মাধ্যমিক ক্ষেত্র এবং একটা হলো ত্রয় ক্ষেত্র বা সেবা ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র বলতে কৃষি এবং তার সাথে জড়িত, আমি এর পূর্ববর্তী ক্লাসে তোমাদের আলোচনা করেছি। হ্যাঁ, মাধ্যমিক ক্ষেত্র মানে ইন্ডাস্ট্রি, এল সেক্টরগুলি, আর সেবা ক্ষেত্র হলো ব্যাংকিং পরিষেবা, অন্যান্য যত ধরনের পরিষেবামূলক বিষয় আছে সেগুলি। তা কি হলো যে জিডিপিতে দেখা গেল 1990 সালে জিডিপিতে কৃষির অবদান কমেছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, তখনও কিন্তু কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা তেমন কমেনি। প্রায় 65% মানুষ কিন্তু ছিল তখন কৃষির উপর নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন এর মূল কারণ ছিল শিল্প এবং সেবা ক্ষেত্রে উন্নয়ন হলেও সেই শিল্প এবং সেবা ক্ষেত্রে কিন্তু কৃষকদের নেওয়া হয়নি। এটা হয়তো
আমাদের একটা সরকারি ক্ষেত্রে একটা নীতিগত ভুল ছিল, এরকম একটা ত্রুটি ছিল। যাই হোক, তা এই ছিল মোটামুটি ভারতবর্ষে সবুজ বিপ্লবের ফলে আমাদের কি সুবিধা হয়েছে, কিভাবে তার ডেভেলপমেন্ট মানে কৃষির উন্নয়ন ঘটেছে। হ্যাঁ, যদিও সবুজ বিপ্লবের প্রথম দিকের যে প্রভাবটা মুষ্টিমেয় কিছু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, সব কৃষকরা পায়নি, তবে সরকারি পদক্ষেপ অনেক গ্রহণ করার ফলে অনেক কৃষকরাই মানে ছোট ছোট কৃষকরাও কিন্তু অনেক মানে সুবিধা পেয়েছে সবুজ বিপ্লবের। এবং সবুজ বিপ্লবের ফলে সরকার যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য মজুত করতে পেরেছিলেন। এখন এখানে আরেকটা বিষয় আমি বলি, তোমাদের বইও আছে, একটা প্রশ্ন আছে মানে ভর্তুকি নিয়ে, ভর্তুকিটা দেওয়া ভালো কি না। অ্যাকচুয়ালি এটাও সত্য যে ভর্তুকিটার দরকার আছে। কোনো নতুন প্রযুক্তি যখন সরকার চালু করেন, তখন যারা বিশেষত ক্ষুদ্র কৃষকরা আছে তারা সেই প্রযুক্তি গ্রহণ করতে তারা ভয় পায়, কারণ তার ফল কি হবে তারা জানে না। কাজে এই প্রযুক্তি গ্রহণ করার জন্য সরকারকে তাদের উৎসাহ দিতে হয়, এবং উৎসাহটা কিভাবে দেওয়া হয়? ভর্তুকি প্রদানের মাধ্যমে। সরকার তাকে সস্তায় সার দেবেন, সস্তায় কীটনাশক ওষুধ দেবেন, স্বল্প দামে উচ্চ ফলনশীল বীজ দেবেন, সস্তা অল্প দামে কৃষি যন্ত্রপাতি সরকার দেবেন। হ্যাঁ, তাহলে কৃষকের রিস্কটা কমে যায় এবং কৃষক উৎসাহী হয়। অনেকে বলেন যে এই যে ভর্তুকিটা, এটা কিন্তু এন্ডলেস চলা উচিত নয়। যখন যে প্রযুক্তিটা আমি গ্রহণ করছি, যে ক্ষুদ্র কৃষককে দেওয়া হয়েছে, সে যখন চাষ করে যখন তার হলো, তখন ধীরে ধীরে প্রযুক্তিটা মানে ভর্তুকিটাকে কমিয়ে নেওয়া উচিত। কারণ অনেক সময় ভর্তুকির সুবিধা পাওয়ার জন্য অনেক কৃষক মানে উন্নত হলেও সে বা তার ডেভেলপমেন্ট হলেও সে প্রকাশ করতে চায় না সে ডেভেলপড হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাই হয়েছে। ভারতে ক্ষুদ্র কুটির শিল্পকে রক্ষা করার জন্য সরকার নানা ধরনের সুবিধা দিয়েছেন, ভর্তুকি দিয়েছেন, সরকার বিভিন্ন ধরনের লিমিটেশন দিয়েছেন। কোন শিল্পকে ক্ষুদ্র শিল্প বলা হবে, তার কতটুকু বিনিয়োগ হতে হবে, মানে তার ইনভেস্টমেন্টটা, এবং কতজন শ্রমিক থাকতে হবে, এরকম। কিন্তু দেখা গেছে এই সরকারি সুবিধা পাওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিগুলি অ্যাকচুয়ালি ক্ষুদ্র শিল্প থেকেও মানে আরও উন্নত হয়ে গিয়েছে, সে কাগজে কলমে দেখাতো না যে সে একটু উন্নত হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, একটা শিশু যদি বাবার আঙুল ধরে চলতে থাকে, শিশুটা বড় হয়ে যদি বলে ওখানে বাবার আঙুলটা ধরেই চলবো, বাবার কাঁধেই আমি চড়ে বসবো, চলবো, তাহলে তো হবে না। এরকম হয়েছে ভারতবর্ষে। হ্যাঁ, এবং এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাই হয়েছে। মনে করে এখানে বিনিয়োগ বলা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে 1 কোটি টাকা বিনিয়োগ হতে হবে। হ্যাঁ, যারা 1 কোটি টাকার মধ্যে থাকবে তাদের আমরা ক্ষুদ্র শিল্প বলবো। কিন্তু দেখা গেছে কাগজে পত্রে 1 কোটি বিনিয়োগ হচ্ছে, কিন্তু হয়তো তার থেকে বেশি কিন্তু সে বিনিয়োগ করছে, কিন্তু জাস্ট ওই সুবিধাটা পাওয়ার জন্য সে কখনোই কাগজে কলমে 1 কোটির উপরে বিনিয়োগ দেখাচ্ছে না, কিন্তু ব্যবসা তার থেকে বেশি করছে। কাজেই ভর্তুকিটা প্রয়োজন ঠিক আছে, কিন্তু এটা একটা স্টেজের পরে আস্তে ধীরে ধীরে এটা কমিয়ে নেওয়া দরকার। কারণ মানুষ যখন ভর্তুকিতে কোনো কিছু পায়, ফ্রি কোনো কিছু পায়, তখন ওই জিনিসটার ব্যবহারে মানুষের যে কনসাসনেসটা এটা কমে যায়। আজকে যদি ফ্রি বিদ্যুৎ তুমি পাও, ফ্রি জল পাও, তখন তুমি জলের মূল্য কি, বিদ্যুতের মূল্য কি সেটা বুঝবে না। সরকার দিচ্ছে ঠিক আছে, যা খুশি আমি ব্যবহার করব। এতে কি হচ্ছে? জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, সরকারের উপরে অযথা আর্থিক বোঝা চাপছে। কিন্তু যখন ওটার উপরে সরকার, জলের উপরে সরকার ট্যাক্স বসাচ্ছেন, বিদ্যুতের উপর সরকার, তখন তুমি কনসাস হচ্ছ তোমার ঘরের কতটা লাইট ব্যবহার করবে, ফ্যানটা অযথা চললে অফ করে দেবে, হ্যাঁ, জলটাও সঠিকভাবে ব্যবহার করবে যদি জলের মধ্যে আমরা মিটার বসিয়ে দেওয়া হয়। কাজেই যেমন কোনো কোনো ক্ষেত্রে ভর্তুকি বা অর্থনীতির স্বার্থে দেওয়া উচিত ঠিক আছে, কিন্তু এটা এন্ডলেস হওয়া উচিত নয়, এবং একটা সীমার পরে সেটা কমিয়ে নেওয়াটাই মনে হয় ভালো।
যাই হোক, এটা নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আছে। আজকে আমরা এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম, এবং আমি গতদিন তোমাদের অনুশীলনের যে চ্যাপ্টারটা আছে, মানে অনুশীলনের যে কোয়েশ্চনগুলি আছে, এই কোয়েশ্চনের মধ্যে 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিয়েছিলাম আমার আলোচনা থেকে। আর আজকে আমি আরও আজকে কয়েকটা প্রশ্নের উত্তর আমার এই আলোচনার ভেতরে যেটি আসছে সেগুলি আমি তোমাদের বলে দিচ্ছি, এবং তোমরা আমার মনে হয় ভালো করে কথাগুলি তোমরা যদি শুনে থাকো এবং তোমরা যদি বইটা ভালো করে পড়ো, তোমরা এই উত্তর তোমরা নিজেই লিখতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে মানে এখন যে পড়াশোনার সিস্টেম হচ্ছে, তুমি অযথা বেশি কিছু লিখবে না। আনসারটা সবসময় টু দি পয়েন্ট হতে হবে। তোমাকে এত বিস্তৃত করে লেখার কোনো প্রয়োজন নেই, এবং অপ্রাসঙ্গিক কোনো কথাও লেখার দরকার নেই। তুমি জাস্ট যা প্রশ্ন করা হবে তার উত্তরটাই তোমাকে লিখতে হবে। কাজে প্রশ্নের উত্তর বড় করার কোনো প্রয়োজন নেই। যেমন বাজার উদ্বৃত্ত কি, দেখো তোমাদের 5 নম্বর কোয়েশ্চন আছে, বাজার উদ্বৃত্ত কি। আমি আগেই বলেছি, বাজার উদ্বৃত্ত মানে কি? একজন কৃষক যে ফসল উৎপাদন করছে এবং তার একটা অংশ সে ভোগ করছে, ভোগ করার পরে যে জিনিসটা বাড়তি থাকছে সে ওটা বাজারে বিক্রি করতে পারে, তাকেই আমরা বলি বাজার উদ্বৃত্ত। ঠিক আছে? কৃষিক্ষেত্রে উপায়িত ভূমি সংস্কারের প্রয়োজন এবং ধরন বর্ণনা করো। ভূমি সংস্কারের প্রয়োজন ছিল, কারণ কেন? স্বাধীনতার আগে আমরা কি দেখেছি? যে প্রকৃত কৃষক নয়, তার হাতে প্রচুর জমি, সে জমিদার। হ্যাঁ, এবং কৃষির উন্নয়নের জন্য কেউ কোনো কাজ করেনি, না সরকার না জমিদাররা। তো ভূমি সংস্কারটা একান্ত দরকার ছিল স্বাধীনতার পরে, অর্থাৎ ভূমির উন্নয়নের জন্যই দরকার ছিল ভূমি সংস্কার, এবং প্রকৃত কৃষকের হাতে জমি দেওয়ার জন্য এবং উৎপাদন বাড়ানোর জন্য ভূমি সংস্কার প্রয়োজন ছিল। একদম সহজ কথা। এটার ধরন কি? ধরন তো আমরা বলেছি, ধরন মানে তার কতগুলি স্টেপস নেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন, জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ, হ্যাঁ, এবং ভূমি সংস্কার আওতায় মানে যে কৃষি জমির উন্নয়নের জন্য সেচের ব্যবস্থা, এইগুলি ছিল তার মানে পদক্ষেপগুলি। তারপরে দেখো সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব তো বুঝতেই পারছো, একটা মানে উন্নত সার, বীজ, কীটনাশক, ঔষধ এইগুলি প্রয়োগের ফলে ভারতবর্ষে 1960-এর দশকের মাঝামাঝি থেকে 70-এর দশকের মাঝামাঝিতে বিভিন্ন রাজ্যগুলিতে যে কৃষিক্ষেত্রে যে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছিল, বিশেষত ধান, গম এগুলি উৎপাদনে যে একটা চূড়ান্ত মাত্রায় পরিবর্তন ও উন্নয়ন ঘটে, তাকে আমরা বলছি সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন। আচ্ছা, এটা কেন রূপায়ণ হয়েছিল? কারণ আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, তখন আমরা খাদ্যশস্যের জন্য আমরা আমেরিকার মতো দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম। কাজে আমাদের স্বনির্ভরশীল হওয়ার জন্য আমাদের সবুজ বিপ্লবের প্রয়োজন ছিল। আমরা যাতে অন্য দেশের উপর অন্তত খাদ্যের জন্য আমাদের নির্ভর করতে না হয়। এটা কিভাবে কৃষকদের উপকৃত, এগুলি তার বলার কিছু নেই। কৃষকদের উপকৃত নানাভাবে করছে। কৃষকের বাজার উদ্বৃত্ত বেশি সৃষ্টি করতে পেরেছে, কৃষকের আয় বেড়েছে, হ্যাঁ, এবং কৃষকরা বিশেষত ক্ষুদ্র কৃষক বা ওদেরকে সরকার ভর্তুকিতে সার, কীটনাশক, ঔষধ সব কিছু দিয়েছেন, তাদের উৎপাদন বেড়েছে, তাদের আর্থিক যে অবস্থাটা বা জীবনযাত্রার মান সেটা ডেভেলপড হয়েছে। তারপরে দেখো পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে সাম্যতার সাথে বিকাশের বিষয়টি বর্ণনা করো। আসল কথা হচ্ছে যেটা আমি বলেছি, সাম্যতার কথা বলতে গিয়ে আমি বলেছি শুধু বিকাশ তো হলে হবে না। একটা দেশে মনে করো সমস্ত উৎপাদন তার বাড়লো, দ্রব্য সেবা কার্যের বেশ ডেভেলপমেন্ট সব কিছু হলো, জাতীয় আয় বেড়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু যদি সাম্যতা না হয়, সাম্যতা না আসে, তাহলে দেশে আপামর জনগণের কোনো লাভ হবে না। এর জন্য ইকুয়ালিটি অত্যন্ত দরকার। সম্পদগুলিকে সবার মধ্যে ভাগ করে দেওয়া একান্ত প্রয়োজন। কাজেই শুধু বিকাশ হলে হবে না, বিকাশের সাথে সাম্যতা একান্ত প্রয়োজন। নিয়োগ সৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে পরিকল্পনার উদ্দেশ্য হিসাবে আধুনিকীকরণ বিরোধ সৃষ্টি করে কিনা ব্যাখ্যা করা। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো, আমরা আধুনিকীকরণ বলতে বুঝিয়েছিলাম প্রযুক্তিগত উন্নয়ন এবং সেই সাথে মহিলাদের অধিকার দেওয়া।
এটা এই দুটা জিনিস আমরা বলেছিলাম। তো এখানে যেটা মূল প্রশ্ন করা হয়েছে মূলত যে এই আধুনিকীকরণ মানে প্রযুক্তিগত উন্নয়ন। এখন এই প্রশ্নটা কেন করা হলো? দেখো, মানে আধুনিকীকরণ বা প্রযুক্তিগত যখন উন্নয়ন হয়, যখন তোমার বড় বড় মেশিন অনেক কিছু সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই শ্রমিকের সংখ্যা সেখানে কম লাগে, সেখানে মানে মেশিন যন্ত্রপাতি এইগুলি কাজ করে। আর ভারতবর্ষের মতো দেশে যেখানে প্রচুর লোক, যেখানে প্রচুর বেকার আছে, সেখানে যদি এই প্রযুক্তির আধুনিকীকরণ আমরা করি, সেটা কতটুকু নিয়োগের দৃষ্টিকোণ থেকে, এমপ্লয়মেন্টের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক? তো এখানে তোমরা বলতে হবে যে প্রযুক্তির আধুনিকীকরণের দরকার আছে। প্রযুক্তি ডেভেলপমেন্ট না হলে ইন্ডাস্ট্রি বা অন্য কিছু হবে না। প্রযুক্তি ডেভেলপ হলে আজকে, হ্যাঁ ঠিক আছে, বড় বড় কারখানা বা অনেক কিছুতে যখন প্রযুক্তি ডেভেলপড হয়, তখন সেখানে অপেক্ষাকৃত শ্রমিক কম লাগে, কিন্তু মেশিনগুলি দিয়ে কাজ হয়। কিন্তু যদি আমরা প্রযুক্তির উন্নয়ন না ঘটাই, আধুনিকীকরণ না হয়, তাহলে আমাদের শিল্পের ডেভেলপমেন্ট হবে না। আরেকটা জিনিস আছে যে এই বৃহৎ শিল্প গড়ে উঠলে তার পাশে অনেক আনুষঙ্গিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে, সেগুলি কিন্তু আবার লেবার ইন্টেন্সিভ টেকনিক ব্যবহার করা হয়, সেখানে শ্রমিকরা বেশি কাজ পায়। হ্যাঁ, কাজেই এখানে আধুনিকীকরণ অত্যন্ত দরকার। হ্যাঁ, পরিকল্পনার উদ্দেশ্য তাই ভারতবর্ষে এটা ছিল। ভারতের মতো উন্নয়নশীল দেশে পরিকল্পনার উদ্দেশ্য স্বনির্ভরতার বিষয়টি অনুসরণ কেন প্রয়োজনীয়? স্বনির্ভরশীলতা তো একান্ত দরকার। একটা দেশ যদি স্বনির্ভরশীল না হয়, হ্যাঁ, একটা দেশ যদি স্বনির্ভরশীল না হয়, তাহলে নানা দিক থেকে দেশের সমস্যা আছে। আমরা যদি খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, ঔষধপত্র, বিভিন্ন ক্ষেত্র বা শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আজকে আমরা সমস্ত দ্রব্য বিদেশ থেকে আনতে থাকি, ধীরে ধীরে আমরা বিদেশের উপর নির্ভরশীল হয়ে যাব। তখন ওই দেশটির কাছে আমরা যেমন একদিকে ঋণগ্রস্ত হব, ওই দেশটির উপর আমরা নির্ভরশীল হব, এবং ওই দেশটা তখন শুধু আমাদের অর্থনীতি নয়, আমাদের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু সব হস্তক্ষেপ করবে। তোমরা আজকে জানো, আজকে পাকিস্তানের মতো দেশগুলি, আমেরিকা, চায়না, এদের উপর এত নির্ভরশীল কেন? কারণ তারা ওদের কাছে ঋণগ্রস্ত হয়ে আছে। হ্যাঁ, অনেক আমদানি করতে হয় অনেক জিনিস তাদের বাইরে থেকে। হ্যাঁ, যার ফলে কি হয়, দেশের সার্বভৌমত্বের উপরে কিন্তু একটা আঘাত আসে। কাজেই পরিকল্পনার যে আমাদের উদ্দেশ্য স্বনির্ভরতা, এটা একান্ত দরকার। আমরা যদি আমরা যদি আত্মনির্ভরশীল না হই, তাহলে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে স্বাতন্ত্র্যতা, এটা নষ্ট হবে। কাজেই আমাদের দরকার স্বনির্ভরশীল হওয়া। অর্থব্যবস্থার ক্ষেত্রগত গঠন কি? ক্ষেত্র তো আমরা বলেছি 3টা ক্ষেত্র আছে। হ্যাঁ, একটা হলো প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র আর ত্রয় ক্ষেত্র। জিডিপিতে সেবা ক্ষেত্রে অবদান সর্বাধিক হওয়া কি খুব প্রয়োজনীয়? তোমরা জানো যে একটা দেশ যখন অনেক বেশি উন্নত হয়, মানে উন্নত দেশের ক্ষেত্রে তোমরা দেখবে সেবা ক্ষেত্রে, মানে জাতীয় আয় যেটা হয় দেশের, সেই আয়ের একটা বড় অংশ আসে সেবা ক্ষেত্র থেকে। আচ্ছা, যেমন ব্যাংকিং সেক্টর, টেলিকমিউনিকেশন, বিভিন্ন এইগুলি ক্ষেত্রে, হ্যাঁ, এইগুলি ক্ষেত্র থেকে কিন্তু জাতীয় আয়ের একটা বড় অংশ আসে। কারণ তোমাদের প্রশ্ন করা হয়েছে এটা খুব বেশি প্রয়োজনীয়, মতামত দাও। এখন ব্যাপার হচ্ছে, ভারতের মতো যে দেশগুলিতে আছে, হ্যাঁ, সেবা ক্ষেত্রে উন্নয়ন তো দরকার। যত সেবা ক্ষেত্র উন্নত হবে, তত দেশের অর্থনীতি উন্নত হবে। কিন্তু সেটাও বুঝতে হবে যে আমাদের মতো দেশে পুরো সেবা ক্ষেত্র ডেভেলপড হয়ে যাবে, সেটাও হবে না। কারণ এখানে কৃষিও একটা ফ্যাক্টর আছে। ভারতবর্ষে এখনও বহু মানুষ, জনসংখ্যার বিশাল অংশ কৃষির উপর নির্ভরশীল আছে। হ্যাঁ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কাজেই হ্যাঁ, সেবা ক্ষেত্রে উন্নয়নও প্রয়োজন হতে হবে। আবার সেই পাশাপাশি আমাদের যে প্রাথমিক ক্ষেত্র বা সেটাকে আমাদের কিছুটা ডেভেলপ করতে হবে। কাজেই দুটাই দরকার। তবে
সেবা ক্ষেত্রে অবদান সর্বাধিক হওয়া খুব প্রয়োজনীয়, এটা হ্যাঁ প্রয়োজনীয় ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে প্রয়োজনীয় হলেই তো আমরা যে এটা সাংঘাতিক সাথে সাথে করতে পারবো তা নয়, আমাদের ওই সেক্টরগুলিকেও ডেভেলপ করতে হবে ধীরে ধীরে, প্রাথমিক এবং মাধ্যমিক ক্ষেত্রগুলি, তারপর আস্তে আস্তে আমরা সেবা ক্ষেত্রেও ডেভেলপ করতে পারবো। মোটামুটি তোমাদের আজকে খুব সংক্ষেপে আমি এই তোমাদের 5 থেকে 11 নম্বর প্রশ্নের উত্তরগুলি বলে দিলাম। নেক্সট দিন আমি বাকি প্রশ্ন অর্থাৎ 12 থেকে 16 অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর আমি বলে দেব এবং এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে এখানে রাখছি, তোমাদের ভিউ বাড়ছে আমি দেখছি, আমি চেষ্টা করব আর কিভাবে তোমাদের সাহায্য করা যায়। তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো।